পাহাড় থেকে সেনা হঠাৎ, আপনি কি এটার সাথে একমত নাকি কিছুটা একমত নাকি একেবারেই একমত নয়? বাংলাদেশের প্রতিটি জায়গায় যেরকম সেনাবাহিনী থাকার কথা সেটা পার্বত্য চট্টগ্রামে একটু বেশি। নিরাপত্তার নামে ২ দিন পর পর আমাকে হ্যারাসমেন্ট করবে, তাহলে আমার অসুবিধা। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে পাহাড়ে বেশ কয়েকটা সন্ত্রাসী গোষ্ঠী আছে। সেনাবাহিনী যে ক্যাম্প স্থাপন করে ওখানে পাহাড়গুলো বসাচ্ছে, এটা তো অ্যাটলিস্ট সিকিউরিটি পারপাসেই বসাচ্ছে। এখন সিকিউরিটি চেককে তো আমরা আসলে হ্যারাসমেন্ট বলতে পারি। মোহাম্মদপুর, যেখানে ২ দিন পর পর ১ ঘন্টা পর পর ছিনতাই হয়, তো সেখানে সিকিউরিটি পারপাসে কি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? আলোচনা করতে গেলে আলোচনাটা আরো বড় হবে, কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল কনস্পিরেন্সিরও কিন্তু ব্যাপার আছে। অনেক জায়গা থেকে অস্ত্র আসে, প্রতিবেশী দেশগুলো মদদ দেয়। ছোটবেলায় থাকে না যে মায়েরা ঘুম পাড়ানি, মাসি পিসি এরকম গল্প বলে ঘুম পাড়ায় দেয় ছোট বাচ্চাদের। তো আমাদের যে বিষয়টা আপনার ছিল যে আর্মি অ্যাটন, দ্যাট মিনস হচ্ছে আর্মিরা আসছে, তার মানে ছোট বাচ্চাকে ঘুমাইতে হবে। স্পিক উইথ ঋষিদের আরেকটি স্পেশাল এপিসোড এই কারণেই, কারণ আমাদের আজকে গেস্ট হচ্ছে একজন পাহাড়কন্যা। তার গল্প তো আমরা শুনবো, তার আগে জানিয়ে দিতে চাই চারিদিকে ডাকসুর হাওয়া, আর এই হাওয়ায় আপনারা সবাই এক্সাইটেড জানি। আমাদের সোশ্যাল হ্যান্ডেলস এর কমেন্ট বক্স গুলো কিন্তু আপনাদের জন্য সবসময় ওপেন। আপনার মত, অমত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা আমরা সবসময় এনশিওর করি। আমাদের কন্টেন্ট গুলো শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন সব জায়গায়। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। সো দেখি আজকে আমাদের সাথে কি আছে। আমাদের সাথে আজকে আছে হচ্ছে হেমা চাকমা, যে কিনা ডাকসু কেন্দ্রীয়তে সদস্য পদে ক্যান্ডিডেট, এবং তার প্যানেল কোনটা সেটা হেমা চাকমাই বলুক। প্রতিরোধ পর্ষদ। আচ্ছা, প্রতিরোধ পর্ষদ। সো আমি হেমার কাছ থেকে অনেক গল্প আজকে শুনবো। আমি রিসেন্টলি নিজেও বান্দরবান বেরিয়ে এসেছি, আমার অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। আমি দেখে এসেছি আসলে পাহাড়ের মানুষদের জীবনযাপন কেমন, এবং কোনো একটা পাহাড়ের মানুষ যা যখন আসলে মেইন স্ট্রিম লাইফে আসে, শহরে আসে, ঢাকায় আসে, এটা যে তাদের জন্য কত বড় অ্যাচিভমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন, সেটা আসলে ওই এলাকায় গেলে বোঝা যায়। আমি রাইট? আমি কি ভুল বললাম? হ্যাঁ, আপনি একদম সত্যি কথাই বলেছেন আসলে। একদম। সো আমরা একটু শুরু থেকে যাই। আপনার চাইল্ডহুড হেমা চাকমা কোথায় ছিল, কোন জায়গায়? আমি যেটা বলতে চাই প্রথমে, আমার নাম হচ্ছে হেমা চাকমা। আমার চাইল্ডহুড বা ছোটবেলা বলেন সবকিছু হচ্ছে পাহাড় কেন্দ্রিক। আমার বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়, এবং পানছড়ি উপজেলার জগৎমোহনপাড়া নামক গ্রামে আমার জন্ম। বাট পরে আমার যখন বয়স ২ কি ৩, তখন আমরা আরেকটা জায়গায় শিফট করি, সেটার নাম হচ্ছে পুচগাং। সো ছোটবেলা থেকে আমার আসলে পুচগাঙেই বেড়ে ওঠা। পুচগাং আসলে একটা নদীর নাম। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। আমাদের পাশ দিয়ে আসলে ২ টা নদী বয়ে গেছে। একটা লোগাং, একটা হচ্ছে পুচগাং। লোগাং নদীটা খুবই গুরুত্বপূর্ণ, হয়তো জেনে থাকবেন। আমি যেহেতু পাহাড়ের মানুষ, পাহাড় নিয়ে কথা বলতে পছন্দ করি। ১৯৯২ সালে ১০ই এপ্রিল লোগাংয়ে একটা গণহত্যা হয়েছিল, এবং আমার চারিপাশে এনভায়রনমেন্টে আমার মা, খালামণি, মাসি, পিসি যারা আছে এখনো পর্যন্ত এই লোগাং গণহত্যার সাক্ষী আরকি। তারা তখন এই ছোট ছিল। গণহত্যাটা কি নিয়ে ছিল? এটা আসলে অনেকগুলো ঘটনা ছিল। তবে সাম্প্রদায়িক একটা গণহত্যা ছিল। আচ্ছা। আপনারা হয়তো সবাই জানবেন, পাহাড়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব, সামাজিক যে উৎসব বিজু, চাকমাদের জন্য বিজু, ত্রিপুরাদের জন্য বৈশু, মারমারদের জন্য সাংগ্রাই। ঠিক ওই বিজুর আগ মুহূর্তে আরকি এই গণহত্যাটা হয়েছিল। আমার জন্ম তখনো হয়নি। বাট আমি যেহেতু ওই লোগাং বা পুচগাং এলাকার মানুষ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই প্রসঙ্গটাও টানা উচিত। সো আর পানছড়ি উপজেলা আসলে খাগড়াছড়ি জেলার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা উপজেলা। আমার চোখের সামনে অনেকগুলো ব্যাপার আমি দেখি। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখি মানুষজনের চারিপাশে, এবং আমার কাছে মনে হয় যে পানছড়ি উপজেলার বাসিন্দা হওয়ার কারণে আমি কিছুটা রাজনৈতিকভাবে সচেতন। হুম। কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো সংগঠন করি না। বাট আমার কাছে মনে হয়েছে এই আমার ভৌগোলিক অবস্থানের কারণে আমি কিছুটা হচ্ছে সচেতন হতে পেরেছি। আপনার ফ্যামিলি নিয়ে যদি কিছু বলতেন, কয়জন আছেন আপনারা? অ্যান্ড আপনার স্কুল লাইফ ডেফিনিটলি আপনার গ্রামেই ছিল। হুম, হুম। ওই একটা প্রত্যন্ত পাহাড়ের গ্রাম থেকে, আমি জানি পাহাড়ের গ্রাম কতটা প্রত্যন্ত, এমন অনেক গ্রাম আছে ৫ কিলো হেঁটে যেতে হয়। হুম। সেই একটা প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কেন্দ্রীয় জায়গায় আসা, এই জার্নিটা যদি একটু ছোট্ট করে বলতেন। আচ্ছা, আমার ফ্যামিলি নিয়ে যদি বলতে চাই, আ আমার বাবা-মা আছেন, আমার হুম। বড় ভাই আছেন। বড় ভাই চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছে। আর আমার বাবা, আমি যখন ৩ কি ৪ তখন থেকে ইউনিয়ন পরিষদের সদস্য ছিল।
8 বছর পর্যন্ত, এবং পরবর্তীতে 5 বছর পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সো আমার মা গৃহিণী, কিছুই করেন না। আমাদেরকে সেবা করেন। মানে বাট আমাদের ফ্যামিলির যে বিষয়টা, আমার ফ্যামিলির মেইন মানুষটাই হচ্ছে আমার মা। আমার বাবা-মা দুজনই হচ্ছে আমার খুবই শ্রদ্ধার মানুষ। সো যেহেতু আমি একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, যেখানে আমি দেখলাম যে আমার বাবা যেহেতু প্রতিনিধি ছিলেন, সমাজের প্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তো সেক্ষেত্রে আমার সোশ্যালাইজেশন ওখান থেকেই বেড়ে উঠেছে। আমি সবসময় দেখতাম যে সকালবেলা আমরা যখনই খাবার খেতে বসি না কেন, আমাদের বাসায় কোনো না কোনো একটা গেস্ট আসবেই। সো আমার মা ওইভাবেই প্রিপারেশন নিয়ে আমরা সকালের খাবারটা খেতাম, যে আমরা যখনই খাইতে বসবো তখন কোনো না কোনো একটা গেস্ট আসবেই। তো যেহেতু আমার বাবা সরাসরি এই সম্পৃক্ততার সাথে ছিল, জনপ্রতিনিধি হিসেবে ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে একলা তো আসলে অনেক কিছু করা যায়, একলা অনেক কিছু মানে বলা যায়। কিন্তু এই যে মানুষের প্রতিনিধিত্ব করা, আমার কাছে মনে হয় এটা আমি পরিবারের কাছে পেয়েছি। এবং আমি সবসময় আমার ব্যক্তি জীবনে যতটুকু আমার বয়স, তখন থেকেই আরকি আমি মানুষের কথা বলার চেষ্টা করি, আমার যতটুকু বলা যায়। সো এটা হচ্ছে আমার ফ্যামিলি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আ আমার কাছে মনে হয় এটা বলা জরুরি। আমার বাবা আরকি যখন চেয়ারম্যান ছিলেন, তখন জাতীয় পর্যায়ে অনেকগুলো অ্যাওয়ার্ড প্রাপ্ত ছিলেন আরকি। জেনারেল ওসমানী স্বর্ণপদক, মাদার তেরেসা স্বর্ণপদক, হিউম্যান রাইটসের ভোকাল পারসন, এরকম অনেকগুলা ন্যাশনাল পর্যায়ে তিনি সম্মানিত হয়েছেন। তো এটা নিয়ে আমার বাবাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। অবভিয়াসলি আমার মাকে নিয়েও। সো আমার মা আসলে মানে উইথআউট মা আমি আসলে এখনো কোনো কিছু চিন্তা করতে পারি না। এবং আমার দাদা তো আমার পাশে সবসময় ছায়ার মতো আছেই। সো আর যেটা হচ্ছে স্কুলের ব্যাপারটা, আ এখানে একটা কথা বলব যে বৈষম্যর ভিতরেও বৈষম্য আছে। আমি যে ফ্যামিলি থেকে বড় হয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল বা মেম্বার ছিল দেখে আমি কিছুটা প্রিভিলেজ অন্য যেসব মানুষজন আছে বা আমার সহপাঠী যারা আছে তাদের থেকে। আমি আ গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করলেও আমার যে টিউশনটা দরকার সেটা আমি পেয়েছি। কিন্তু আমার আদার্স যে বন্ধু-বান্ধব ছিল তারা কিন্তু সেটাও পায় নাই। তো সেক্ষেত্রে আমার ক্লাসের ৭০ জন যারা স্টুডেন্ট ছিলাম, তারা এই জায়গায় আসতে পারে নাই। আমরা মাত্র বোধহয় ৪ কি ৫ জন বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি। দেশের খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার একজন ফ্রেন্ড আছে, কুষ্টিয়াতে একজন আছে, চিটাগংয়ে একজন আছে। খুবই রেয়ার আমার স্কুল হুম। জীবনে আরকি বিশ্ববিদ্যালয়ে আসতে পারে নাই। সো আ আমার স্কুলের নাম ছিল কুচবিহার উচ্চ বিদ্যালয়। আমি 6 থেকে 10 পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। আর উম প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত আমি বনশ্রী শিশু নিকেতন এই কিন্ডারগার্টেনে পড়াশোনা করেছি। তো এরপরে আমি যখন এসএসসি ক্রস করলাম, তখন আমি চিটাগং গার্লস ওমেন কলেজ সেখানে পড়াশোনা করেছি। আচ্ছা, এরপরে আপনি ঢাকা হ্যাঁ, ইউনিভার্সিটিতে এরপরে আমি আসেন। ঢাকায় আসলাম। ইউনিভার্সিটিতে তো আপনাদের আ স্পেসিফিক ক্লাসের জন্য বোধহয় একটা স্পেসিফিক কোটাও থাকে। হ্যাঁ, হ্যাঁ। সেটাও তো আপনি প্রিভিলেজ হুম, পেয়েছিলেন। হুম, হুম। ওকে, পারফেক্ট। আমি একটা জিনিস মানে আপনি তো ডাকসু করছেন, ওগুলো আলোচনায় আসবো। যেহেতু পাহাড়ের আলোচনায় আছি, একটা জিনিস একটু জানতে চাই। আমার হুম, মনে হয় এটা অডিয়েন্সদের অনেকের অনেক কনসেপ্ট ক্লিয়ার করে দিবে। আমাদের শহরে একটা খুব স্লোগান টার্ম আছে। সেই স্লোগান টার্মটা হচ্ছে "পাহাড় থেকে সেনা হটাও।" এটা হুম, কিন্তু খুব আমাদের শহরে স্লোগান, হুম, একটা হুম, স্লোগান এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা এটা বলে যে পাহাড় থেকে সেনা হটাও। হুম, আমার কনফিউশন এর জায়গাটা হচ্ছে যারা জেনুইন পাহাড়ি, হুম, যারা পাহাড়ে থাকে তাদের ভয়েসটা আমরা খুব একটা ওইভাবে শুনতে পাই না। হুম, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক বামপন্থী যারা আছে তারা বলে। হুম, আবার আমরা অনেকেই আছি এটার বিরোধিতাও করি যে না, এটা হটানো যাবে না। আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুম, হুম, এটা বিপজ্জনক হতে হুম, পারে। আপনি যেহেতু আজকে আমার পডকাস্টে আসছেন এবং আপনার ছোটবেলাটা থেকে আপনি ওখানে ছিলেন। হুম, ইউ নো দ্যা কনটেক্সট, আপনি জানেন ওখানে কি হয় না হুম। হয়। আপনি অনেক ছোটবেলা থেকে দেখে আসছেন। এখন আপনি একটা প্রমিনেন্ট জায়গায় আছেন। আপনি কি আমাদেরকে একটু ইন ডিটেইল এ বলবেন যে আসলে আপনার কি মনে হয় পাহাড় থেকে সেনা হটানো উচিত নাকি উচিত না? সেখানকার পাহাড়িদের সাথে সেনাদের সম্পর্ক কেমন আসলে? আচ্ছা, আ সেই কথা বলার আগে আমি যদি বলতে চাই, আপনি আসলে আমাকে কিভাবে দেখছেন? আপনি কি রাষ্ট্রের লেন্সে আমাকে দেখছেন? নাকি নিজের ব্যক্তিগত জায়গা থেকে দেখছেন? এখন সরকার তো আসলে আ যেকোনো ক্ষেত্রে তার দেশকে obviously ভালোভাবে দেখাতে চায়। যেটা আমাদের জিডিপি না সেটাও একটু বাড়িয়ে বলে, তাই না? হুম, হুম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সরকারের যে লেন্স বা স্টেটের যে লেন্স, সেটা দিয়ে আমাদেরকে মানুষজন দেখে। যেমন আমি যদি কোনো সমতলের এলাকায় বেড়াতে যাই, তো তারা আমাদেরকে নিয়ে খুব এক্সাইটেড থাকে। একটা উপজাতি আসছে। সো একটা দেখার আমরাও আপনাদের বিষয়। এলাকায় গেলে খুব এক্সাইটেড হ্যাঁ, থাকি। খুবই এক্সাইটেড থাকেন। সো আমি যখনই যাই না কেন এরকম এক্সাইটেডমেন্ট কাজ করে মানুষের। সো তারা কিন্তু আমাদের সম্পর্কে তেমন একটা জানে না। এবং যেকোনো ক্ষেত্রে, যেকোনো বিষয়ে আপনি যদি কোনো একটা ন্যারেটিভ এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনার জন্য বিষয়টা খুবই সুবিধা হয়।
যেমন পাহাড়িদের ক্ষেত্রে কিরকম ন্যারেটিভ এস্টাবলিশ করা হয়েছিল, গত কয়েক বছর আগে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা হয়েছিল, সেটা হচ্ছে কি হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতি কখনো বন্ধু হয় না। এবং এটাও বলা হয়েছিল যে পাহাড়িরা বা উপজাতিরা নাকি মানুষের মাংস রান্না করে খায়। এই যে সরকার বা রাষ্ট্রের যে লেন্স, সে চোখে যদি আপনি আমাকে দেখেন, তাহলে আপনি আমাকে এসব বলতেই পারেন, আমাকে সন্ত্রাসী বলতে পারেন, দেশদ্রোহী বলতে পারেন। কিন্তু এই বিষয়টা না আমার কাছে মনে হয় যে যারা অ্যাকচুয়ালি জানতে চায় তারা একটু নিউট্রালি চিন্তা ভাবনা করতে পারে। আমরা সেই নিউট্রাল চিন্তাটা থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, একটু বলেন। ওকে। তো যে বিষয়টা আর কি বলতে চাচ্ছিলাম যে আমার ছোটবেলা আসলে অনেক ভাবেই কেটেছে। তো ছোটবেলায় থাকে না যে মায়েরা ঘুম পাড়ানি, মাসি পিসি এরকম গল্প বলে ঘুম পাড়ায় দেয় ছোট বাচ্চাদের। তো আমাদের যে বিষয়টা ওখানে ছিল যে একটা এরকম প্রবাদ আছে যে আর্মি এত্তন, দ্যাট মিনস হচ্ছে আর্মিরা আসছে, তার মানে ছোট বাচ্চাকে ঘুমাইতে হবে। সো এই বিষয়টা কেন আসছে? কারণ আমরা দেখে আসছি কোনো না কোনো সময় ভাবে আমরা ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি ডমিনেটেড। কিভাবে? আপনারা হয়তো জেনে থাকবেন পাহাড়ের সাম্প্রতিক একটা ইস্যু চলছে, বমদের কথা, বম জনগোষ্ঠীর কথা, এবং তারা কালেকটিভ একটা পানিশমেন্টের শিকার হচ্ছে। ব্যাংক ডাকাতির নাম করে কিংবা কুকিচিন সন্ত্রাসী এরকম করে তাদেরকে পুরো একটা গ্রামের মানুষদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে ছোট বাচ্চারাও ছিল, অনেক নারী ছিল, এবং এখনো পর্যন্ত অনেকেই মুক্তি পায়নি। গত দিনেই মনে হয় 500 দিন পূর্ণ হয়েছে বিনা বিচারে তাদেরকে আটকে রাখার। এই যে ন্যারেটিভগুলো যখন আপনি এস্টাবলিশ করবেন, একটা কালেকটিভ একটা পানিশমেন্ট দিবেন, এবং এই বম জনগোষ্ঠী যারা এখনো আছে বান্দরবানে, তারা যদি কোথাও জায়গায় বেড়াতে যায় বা কোনো কাজে যায় বান্দরবানের বাইরে, তাহলে তাকে কোনো না কোনো একটা জায়গা থেকে তাকে পারমিশন নিতে হয়। এখন আমি যদি ঢাকার কথা বলি, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি মোহাম্মদপুরে মুভ করি, তাহলে কি আমাকে পারমিশন নিতে হবে? অবশ্যই হবে না। তাহলে এই যে একটা দেশে 2 ধরনের নীতি কেন চলবে? এবং গত কয়েকদিন আগেও পাহাড়ে রথযাত্রা দেখতে গিয়ে এক ত্রিপুরা কন্যা ধর্ষণের শিকার হয়েছিল, এবং তারা সেই ধর্ষণের প্রতিবাদে ওখানকার যে শিক্ষার্থীরা আছে তারা আন্দোলনে নেমেছিল। কিন্তু যখন তারা আন্দোলনে নেমেছিল, দেখা যায় যে তাদেরকে, যারা লিড দিচ্ছিল এই আন্দোলনে, তাদেরকে তুলে নিয়ে সেনাবাহিনী কর্তৃক তাদেরকে মারা হয়েছিল। আপনি হয়তো দেখবেন যে আমাদের আন্দোলনের সময়কালীন আমাদের ছাত্রনেতা নাহিদ ইসলামকে যেভাবে পিটিয়ে একদম পুরা গা কালো করে দেওয়া হয়েছিল, শরীর কালো করে দেওয়া হয়েছিল, এক্স্যাক্টলি সেম ঘটনাটা ওখানে হয়েছে। আপনি হয়তো জানবেন না, কারণ এটা গণমাধ্যমে আসেনি। তাহলে এই যে পাহাড়ের প্রতিটি আন্দোলনে ধর্ষণ হোক বা কোনো অন্যায়ের বিপক্ষে যদি আমি দাঁড়াই, তাহলে ওরা কেন আমাদের এসে বাধা হয়ে দাঁড়ায়? আমি বলছি না যে সেনাবাহিনী খুব খারাপ, কিন্তু এই যে বিষয়গুলো আমি ছোটবেলা থেকে যেভাবে ফেস করে আসছি, আমি যদি ইভেন কয়েকদিন আগে এটা একদম আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, আমাদের সবচেয়ে বড় উৎসব বিজয় এপ্রিলে হলো। তো আমার উপজেলার মধ্যে মেন সদর থেকে, আমি যেহেতু বলেছি মেন সদর থেকে আমার বাড়ি যেতে হলে একটা ক্যাম্প পার হতে হয়। তখন বাজে রাত 12টা, আমরা একটা উৎসবের মধ্যে দিয়ে আছি। সো আমি যখন বাড়ি যাচ্ছিলাম, তখন আমাকে ওরা বলল যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, আপনার ব্যাগে কি আছে? আমার সাথে 2 জন ছিল বাইকে, তাদেরকে তাদেরকে হচ্ছে বলেছিল আপনারা কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন। আমাদের স্কুটিটি আমরা যাচ্ছিলাম, স্কুটি ওরা চেক করেছিল। সো প্রতি পদে পদে আমি যখন ফ্রিলি মুভ করতে পারছি না, কিংবা আমার যে যৌক্তিক অধিকার বা যেটা আমার থাকার কথা, সেটার কথা যদি আমি বলতে চাই, তাহলে আমি বাধাগ্রস্ত হচ্ছি। তাহলে এই যে বললাম যে সমতলে যখন আমি এই জিনিসটা করতে চাই, তাহলে আমাকে তো বাধা দেওয়া হয় না। কিন্তু এটার একটা কাউন্টার ন্যারেটিভ হচ্ছে, ধরেন আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, হুম। এটা খুব যৌক্তিকও যে আমার নিজের ভূখণ্ড, আমাকে কেন পারমিশন নিতে হবে। হুম। এবং এটা তো আমি যদি আমার পার্সপেক্টিভে চিন্তা করি, যেমন আমি যখন কয়েকদিন আগে বান্দরবানে গেলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা একটা আলাদা স্টেটে ঢুকতেছি। আমি বাসে উঠে সবার এনআইডি চেক করলো, হুম। ঢোকার সময় আমাকে কয়েকটা স্টেপ পার হয়ে ওখানে যেতে হয়েছে। হুম। এটা কেন হবে? হুম। এই পার্সপেক্টিভ থেকে এটা ঠিক, কিন্তু আরেকটা পার্সপেক্টিভও তো ঠিক। ধরেন ওনারা যে ওখানে ওই কাজটা করে, মানে সেনাবাহিনী যে ক্যাম্প স্থাপন করে ওখানে পাহারাগুলো বসাচ্ছে, এটা তো অ্যাটলিস্ট সিকিউরিটি পারপাজেই বসাচ্ছে। কারণ আপনিও এটা আমার থেকে ভালো বুঝেন যে সমতলের চাইতে পাহাড়ে অপরাধ করা অনেক সহজ। মানে সমতলে যদি একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি কোনো কেওস করে, তাদেরকে ধরা যতটা না ইজি, পাহাড়ে এটা করলে এটা আরো টাফ। এবং আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে পাহাড়ে বেশ কয়েকটা সন্ত্রাসী গোষ্ঠী আছে। তো তাদের কন্ট্রোলের জন্য এবং সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদের দেশের, ডেফিনেটলি আপনারা আমাদের দেশের পার্ট, আপনি আমরা বলে কোনো কথা নেই, আমরা ব্যাপারটা, তাই না? তো করার জন্য তো তাদের এই সিকিউরিটি চেক গুলো করতে হয়। তো এখন সিকিউরিটি চেককে তো আমরা আসলে হ্যারাসমেন্ট বলতে পারি না। এটা ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, ঠিক আছে। আপনি যদি মানে হ্যারাসমেন্ট না বলেন, আমাকে বললেন না। আপনাকে আমার সাথে এগ্রি করতে হবে না। আপনি আপনার আমি কথা বলেন। না, না, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি। হ্যাঁ। সো
কিন্তু আপনি যদি প্রতিদিন আপনাকে মানে এই যে চেকের মধ্যে দিয়ে যাইতে হয়, আপনি যদি প্রতিদিন NID শো করতে হয়, তাহলে এটা কি ঠিক? আরেকটা যে আপনি যেটা বললেন যে এখানকার সমতলে যে সন্ত্রাসীগুলো আছে বা পাহাড়ে যে সন্ত্রাসীগুলো আছে তাদের থেকে ওখানে মানে ওখানে সংখ্যাটা হয় বা এরকম কিছু। কিন্তু আ আমি একটা ঢাকার কথা বলি, মোহাম্মদপুর যেখানে ২ দিন পর, পর ১ ঘন্টা পর, পর ছিনতাই হয়। হুম, হুম। ওকে। তো সেখানে সিকিউরিটি পারপাসে কি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? বা হইলেও কি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে? ওখানে কি সন্ত্রাসী নাই? আচ্ছা, আমি ধরলাম পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী আছে। আমি অস্বীকার করছি না। ওকে। অস্বীকার করছি না। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যারা আমাদের প্রতিরক্ষার জন্য বা আমাদের সিকিউরিটির জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে। কিন্তু এই যে যারা সন্ত্রাসী আছে, তো তাদেরকেও উনারা ধরতে পারছেন না কেন? আমরা তো চাই যে কোন ধরনের সন্ত্রাসী না থাকুক। তাই না? তো আমরা তো আসলে চাই না। আমরা তো চাই যে কোন ধরনের সন্ত্রাসবাদ না থাকুক। সেটা হোক পাহাড়ে কিংবা সমতলে। তো পাহাড়ের কথা যদি বলতে যাই, যদি সেনাবাহিনী কর্তৃক মনে করে যে আসলেই সন্ত্রাসী আ আ আ আ আছে, তাহলে সরকার তো চাইলেই তাদেরকে ডমিনেট করতে পারে। একদম নিষ্প্রাণ করে দিতে পারে। করছে না কেন? আচ্ছা। আমার মনে হয় এই আলোচনা করতে গেলে আলোচনাটা আরো বড় হবে। কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল কনস্পিরেন্সি রও কিন্তু ব্যাপার আছে। এটা হুম, যদি আপনি কোন এক্সপার্টকে আমরা জিজ্ঞেস করি, তারা এই ব্যাখ্যাটাই দিবে। যে হ্যাঁ, হচ্ছে অনেক জায়গা থেকে অস্ত্র আসে, প্রতিবেশী দেশগুলা মদদ দেয়, অনেক ব্যাপার আসবে। হুম। আমরা ওই আলোচনায় আজকে আর ডিটেইলে না যাই। তবে আপনার কাছে আমার একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, পাহাড় থেকে সেনা হটাও। আপনি কি এটার সাথে একমত নাকি কিছুটা একমত? নাকি একেবারেই একমত না? এটা আমাকে বলেন। আ বাংলাদেশের প্রতিটি জায়গায় যেরকম সেনাবাহিনী থাকার কথা, সেটা পার্বত্য চট্টগ্রামে একটু বেশি। হুম, হুম, তো সেক্ষেত্রে সেনাবাহিনী থাকা না থাকা নিয়ে আমার অসুবিধা নাই। কিন্তু সেনাবাহিনী যখন আমাকে ডমিনেট করতে যাবে, হুম। নিরাপত্তার নামে ২ দিন পর, পর আমাকে হ্যারাসমেন্ট করবে তাহলে আমার অসুবিধা। এবং নিরাপত্তার নামে ২ দিন পর, পর হ্যারাসমেন্ট, ডমিনেট এগুলো তার মানে হচ্ছে, আপনি এটা বলতে হচ্ছে, চাচ্ছেন। অবশ্যই হচ্ছে। অবশ্যই হচ্ছে। আপনি একটু গণমাধ্যম খুললেই দেখতে পাবেন। এবং বিভিন্ন সময় গণযোগাযোগ মাধ্যমে আরকি দেখতে পাবেন। বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন একটা ছড়াচ্ছে। যেখানে তাকে পারমিশন নিতে হচ্ছে সে ঢাকায় যাবে। আচ্ছা। সো আমি কোথায় যাব? আমার দেশের মধ্যে আমি কোথায় ফ্রিলি মুভমেন্ট করব, কি করব না, সেটা যদি আমাকে কোন একটা পক্ষ আমার যদি তার কাছ থেকে আমার পারমিশন নেওয়া লাগে, তাহলে তো সেটা নিরাপত্তা হচ্ছে না। ঠিক আছে আমি মানলাম যে আপনি যখন বান্দরবান বেড়াতে গিয়েছেন, তখন যদি আপনি এনআইডি চেক করতে চাই, আপনি দেখালেন, ওকে। কিন্তু আমি যখন ৫ কেজির অধিক চাল কিনবো কিংবা আমি একটু আমার কাজের জন্য আমি বান্দরবান থেকে ঢাকায় যাবো, সেক্ষেত্রে যদি আমি পারমিশন নেওয়া লাগে, তাহলে কি আসলে এই শাসনটা ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি এটা কি আসলে থাকা উচিত? প্রশ্নটা আমরা রেখে গেলাম। দেখা যাক এটার উত্তর কেউ আমাদেরকে কখনো দেয় কিনা। যাই হোক, ব্যাক টু দ্য ডাকসু। আমার কাছে মনে হয় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, এরকম একটা জায়গা থেকে আপনার স্টোরি শুনলাম, পার্সপেক্টিভ শুনলাম। রাজনীতি বা ডাকসুতে কেন অংশগ্রহণ করবেন বলে মনে হলো? এটা একটু বলেন। আপনি যদিও একটা স্পেসিফিক দলের প্যানেলে আছেন, কিন্তু যেহেতু মানে স্বতন্ত্র, এই প্যানেলে দলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। হুম, আপনার কাছে মনে হয়েছে ওটা আপনার জন্য প্রিভিলেজড জায়গা, তাই আপনি ওখানে গিয়েছেন। হুম। কেন মনে হলো রাজনীতিতে জড়ানো উচিত? একজন মূলধারার রাজনীতি তাও আবার। আচ্ছা, আ একটা কথা হয়তো আপনারা সবাই জানেন যে, আমি যদি কথা না বলি, তাহলে আমার থেকেও যে নিম্ন পর্যায়ের বা সে কিন্তু আমাকে ডমিনেট করবে। তো সেই জায়গা থেকে আমার এখানে আসা। হুম, আমি বিশ্বাস করি এই রাজনীতি বলেন বা ডাকসুতে নির্বাচন করা যেটা, আমার আমি শুধু একলা না। আমার আসলে এই যে আমরা পাহাড়ের কয়জন বা আছি। মানে পড়াশোনা করছি ঠিকই ধরেন ২-৩০০ র অধিক। কিন্তু আসলে রিপ্রেজেন্ট করার মতো মানুষজন আসলে আছে কয়জন? আমরা কেন্দ্রীয় পর্যায়ে ২-৩ জন দাঁড়িয়েছি কিংবা হল পর্যায়ে অনেকে দাঁড়িয়েছে। সর্বোচ্চ ১৫ জন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার কথা আসলে আমাকে বলতে হবে। আমার হয়ে কেউ কথাটা বলতে দিবে না। হুম। মানে কেউ বলতে যাবেও না। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ডাকসু হচ্ছে আমার কথা বলার একটা স্পেস আমাকে করে দিচ্ছে। এখন আমি কি বলতে চাই সেটা মানুষজন শুনতে চায়। আমি আমার কমিউনিটিকে অবশ্যই রিপ্রেজেন্ট করি এবং আমি আমার কমিউনিটি নিয়ে খুবই গর্বিত। তো এই জায়গায় আসা এই কারণে যে আমি আসলে কি বলতে চাই সেটা এট লিস্ট মানুষ এখন শুনবে। আপনি জানেন মানে পাহাড়ের কোনো একটা ইস্যু জাতীয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কিন্তু অনেক প্রাণ দিতে হয়। হুম, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে গত ২০২৪ সালের সেপ্টেম্বরে একটা সাম্প্রদায়িকতার নাম করে ৪ জন শিক্ষার্থী মারা গেছে। ৪ জন বোধহয় না ৩ জন শিক্ষার্থী এবং একজন বয়স্ক লোক মারা গেছে। এবং ওরা যখনই মারা গিয়েছেন তারপরে এটা গণমাধ্যমে আসছে। ওটা আসলে অনেক
অন্য একটা ঘটনা সাম্প্রদায়িকতার নাম করে। হুম। তো এই ঘটনাগুলো না গণমাধ্যমে আসার জন্য আমাকে মানে জীবন দিতে হয়। মানে আমাদেরকে জীবন দেওয়া লাগে। সো আই থিংক এখন ডাকসু কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে, এখন তো প্রতিটা প্রার্থীর কি কথা বলা উচিত, না বলা উচিত বা কি বলতে চায়, কি কারণে আসছে, এই কথাগুলো যখন বলতে হচ্ছে, তখন আমার কাছে মনে হয় যে আমার কথাগুলো বলার জন্য একটা স্পেস তৈরি হয়েছে। এবং আরেকটা যে জিনিস, আ ডাকসু তো আসলে কোনো পাহাড়ি জনগোষ্ঠীর জন্য না, কিংবা কোনো মূলধারার জনগোষ্ঠীর জন্য না, কিংবা কোনো ডিসেবল পারসন মানে ডিসেবল মানুষদের জন্য না এরকম। ডাকসু হচ্ছে সবার জন্য। সো আমার এখানে আসাটার মূল লক্ষ্য যে আমি আসলে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাদের হয়ে আমি কথা বলতে চাই। এবং আমার কাছে মনে হয় যে আমার যে ব্যক্তি জীবনের যেসব সামষ্টিক অভিজ্ঞতাগুলো আছে, সেগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি প্রতিনিধিত্ব করতে পারবো। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রশ্নে আমার কথা সবসময় থাকবে। আমি আসলে ডাকসু হয়তো একটা প্ল্যাটফর্ম। এই যে আমি আজকে হেমা চাকমা কথা বলছি অ্যাজ এ ক্যান্ডিডেট। আমি যদি ডাকসু নির্বাচন না করতাম তাহলে আপনি আমাকে এখানে ডাকতেন না। সো এই জায়গায় একটা ইম্পোর্টেন্স তৈরি হয়েছে যে আমি আসলে কি বলতে চাই, সরকার বা দেশের জনগণ বা আমাদের শিক্ষার্থীরা শুনতে চাচ্ছে। সো আমার কাছে মনে হয় ডাকসুটা কথা বলার একটা স্পেস আমাকে তৈরি করে দিচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়েও কথা বলার পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। একটা শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি যখন আমরা তৈরি করতে যাচ্ছি, সো আমি কি বলছি তখন সেটা অফিসিয়ালি যদি আমি বলতে চাই, তখন মানুষজন শুনছে। তো আমি আমাকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে চাই এবং যেহেতু আমি একজন শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছি, তো অবশ্যই আমি শিক্ষার্থীদের কথাই বলবো। একটা আদিবাসী মেয়েকে কেন সমতলের মানুষ ভোট দিবে? কেন? কেন? আপনি এটা একটু এক্সপ্লেইন করেন কেন? আ কেন ভোট দিবে সেটার কথা যদি আমি বলি, আ এটা আসলে আমাকে আদিবাসী শিক্ষার্থী হিসেবে ভোট দিবে বিষয়টা এমন না, আমি মনে করি। হুম। কারণ আমি মনে করি আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটাই সবচেয়ে আমার ১ম পরিচয়। এবং ন্যাশনাল পর্যায়ে যদি বলতে গেলে ১ম এই যে জিনিসটা বলব সেটা আমি একজন বাংলাদেশী। তো যেহেতু আমরা ডাকসু কেন্দ্রিক কথাবার্তা বলছি, তাহলে আদিবাসী বা পাহাড়ির মেয়ের কন্যার পরিচয়ের আগে আমার যে সবচেয়ে যে বড় পরিচয় সেটা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। হুম। আমাকে আমার জাতির মানে আমার আ উম আমি আমার এথনিসিটির জন্য আমাকে ভোট দিবে বিষয়টা কিন্তু এরকম না। আমি কিন্তু এককভাবে কোনো গোষ্ঠীর কথা এখানে বলছি না। আমি সবার কথাই বলব। নারী নারীদের জন্য আমি যেমন কথা বলব, পুরুষদের জন্য আমি সেম কথাই বলব, পাহাড়ি শিক্ষার্থীদের জন্য যেমন কথা বলব, আমি মূলধারার জনগোষ্ঠীর জন্য তাই কথা বলব। এবং আ যারা ডিসেবল পারসন আছেন তাদেরকে নিয়ে আমি কথা বলব। এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গাছ, প্রতিটি বাচ্চা, প্রতিটি আ পশু-পাখি এবং টিএসসির অব্রকে নিয়েও আমি কথা বলব। কারণ আমার কাছে মনে হয় অব্র আমাদের একটা পার্ট। হ্যাঁ, মানে ডেফিনিটলি অব্র হ্যাঁ, আমাদের সো পার্ট। এক্সাক্টলি আমি সবার জন্যই কথা বলব। সো সেক্ষেত্রে আমি এটা এক্সট্রা কোনো প্রিভিলেজ নিতে চাচ্ছি না যে আদিবাসী মেয়ে বলে আমাকে ভোট দিতে হবে। বিষয়টা কিন্তু এমন না। হুম। আমার ১ম পরিচয় ডাকসু নিয়ে, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হুম, বুঝলাম। আর এই যে ইলেকশন করছেন, ডেফিনিটলি সাপোর্ট কেমন পাচ্ছেন পরিবার থেকে, নিজের এলাকা থেকে? এটা যদি বলতে হয়, আ ১ম এ আমি যখন ফ্যামিলিকে জানিয়েছিলাম ডাকসু নির্বাচন করব, ওরা মানে আমার বাবা কিছুটা জানলেও আমার মা তেমনটা জানে না। বলে কি, "না, না, না এসব করিস না। করার দরকার নাই। নির্বাচন জিনিসটা খুবই খারাপ।" সো কিন্তু আমি তখন পরে বুঝলাম যে ডাকসু এরকম, এরকম। তো তারা এরপর থেকে আমাকে এত এনকারেজ করছে। নির্বাচনের মধ্যে দিয়ে আমি আসলে এমন একটা এক্সপেরিয়েন্স গেইন করছি। আমি একবার আমার একবার মানে কি হয়, একবার খুবই মন খারাপ হয়ে যায়। আমি খুব ভেঙে পড়ি। হলে গিয়ে একদম মরা মানুষের মতো শুয়ে থাকি। আবার একবার খুব এক্সাইট নিয়ে থাকি। সো আমার যখন মন খারাপ হয় আমি আমার মাকে ফোন দিই। আমার মাকে ফোন দিই এবং প্লাস বাবার সাথে কথা বলি। এরপরে তারা যে কথাগুলো বলে, মানে ট্রাস্ট মি, এটা মানে এমন একটা স্পিরিট আসে। ভাই জিতলে জিতলাম, হারলে হারলাম, কোনো ব্যাপার না। আসলে এটা একটা হারানোরও কিছু নাই। আমি একটা এক্সপেরিয়েন্স গেইন করতেছি। সো ফ্যামিলি থেকে তো অবভিয়াসলি 100 এ 100 সাপোর্টটা দিচ্ছে। আমার ভাই, আমার বাবা, আমার মা এবং আমার আত্মীয়স্বজন বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে। আবার আমার কমিউনিটির কথা যদি বলি, মানে আ আমার ফেসবুকে যখন আমি স্ট্যাটাস দিই, তাদের এত পরিমাণ শুভকামনা এবং এত পরিমাণ রিচ তারা আমাদেরকে করিয়ে দিয়েছে। আই এম জাস্ট মানে খুবই গ্রেটফুল। আমার কমিউনিটি আমাকে এত পরিমাণে সাপোর্ট করছে। মানে এটা আমার কাছে একটা প্রিভিলেজ মনে হচ্ছে। যে আমি একলা না। ওরা সবসময় আমাকে এটা ফিল করাচ্ছে আমি একলা না। আচ্ছা, আপনার এটা খুব ভালো ব্যাপার। আপনি তো চাইলে একদম পারফেক্টলি স্বতন্ত্রতে নির্বাচন করতে পারতেন। হুম, তো একটা প্যানেলে গেলেন। হুম, যেই প্যানেলটাতে গেলেন এটা মানে ওই প্যানেলটা স্পেসিফিক ভাবে হয়তো ইনক্লুসিভিটি সমর্থন করে। আমরা এখন কিছু নতুন দলের প্যানেলকেও দেখছি তারাও ইনক্লুসিভিটি সমর্থন করে হুম, আপনাদেরকে এড করছে। হুম, হুম। আপনার কি মনে হয় না এটা একটা ট্রাম্প কার্ড হতে পারে ওদের প্যানেলের জন্য বা একটা কয়েন কার্ড হতে পারে? আপনি তো সেটার অংশ না হলেও পারতেন। একা, একা স্বতন্ত্র করতে পারতেন, নির্বাচন করলেন না কেন?
আচ্ছা, স্বতন্ত্র করতে পারতাম। তবে আমি যেটা বিশ্বাস করি, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি। হুম। আমি সবসময় দেখেছি একা অনেক কিছু করা যায়, আবার অনেক কিছু করাও যায় না। সো আমার কাছে মনে হয় যে আমি কোনো একটা টিমের সাথে যদি কাজ করি, তাহলে এটা আমাকে সবসময় ফিল করাবে যে আমি একলা না, আমি একা না। তো সেক্ষেত্রে সেই হিসেবে আমার প্যানেলে যাওয়া। তো আরেকটা যে বিষয়টা বললেন যে সবাই আসলে সব প্যানেলগুলো ইনক্লুসিভিটি মারানোর জন্য অনেক টোকেনিজমের ব্যাপারটা ইউজ করছে। তবে আমি এটা আসলে তো অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, সো আমি এখন আমার প্যানেলের কথা যদি বলি, আমি যেহেতু প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে আসছি, সো সেখানে হচ্ছে নারী শিক্ষার্থীদের যে অংশগ্রহণ আমাদের প্যানেলে ১১ অনেক জন নারী বেশি। শিক্ষার্থী ১১ জন। আছে এবং ফিজিক্যালি ডিসেবল পারসন একজন আছেন এবং হুম, আমাদের আদিবাসী থেকে ৩ জন আছেন। হুম, এখন আমি কিন্তু ক্যাম্পাসে রাজনৈতিকভাবে কোনো সংগঠনের সাথে যুক্ত না থাকলেও আমি কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি জানি। হুম, কে কখন, কোথায়, কিভাবে আমাকে রিপ্রেজেন্ট করছে। হুম। সো আমার ক্যাম্পাস জীবন আমি যেহেতু এখন ৪র্থ বর্ষের শিক্ষার্থী, তো আমি আসলে দেখে আসছি কে আমাকে নিয়ে কথা বলছে এবং কে বলছে না। এবং কে আমাকে আ কি বলবো সুবিধার জন্য আমাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে কিংবা কে করছে না। তো সেক্ষেত্রে সবকিছুর বিবেচনায় আমি আমার প্যানেলে গিয়েছি এই কারণে আমি বিশ্বাস করি আমি যে পরিচয়ে পরিচিত হতে চাই তারা সেইটাকে ধারণ করেন। এবং কখনো যদি মনে করি যে তারা আসলে আমাকে অলংকার হিসেবে কিংবা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করছে, তাহলে আমি সেই প্যানেলেও নাই। আচ্ছা। এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি তারা সেই মানে ইনক্লুসিভিটির যে ব্যাপারটাকে আমরা বলি যে আমার যে পরিচয় আসলে আমি যে পরিচয়ে পরিচিত হতে চাই সেই পরিচয়টা তারা দিতে চায়, তারা স্বীকৃতি দিতে চায় এবং সেই নিয়ে তাদের যে কার্যক্রম আমি তো পরিলক্ষিত করেছি। তো সেক্ষেত্রে মনে হয় এই প্যানেলটা আমার জন্য পারফেক্ট। পারফেক্ট। ঠিক আছে। সো বেস্ট উইশেস ফর ইউ। আর আজকে আসার জন্য অনেক থ্যাংকস। আমরা এখনো শেষ করছি না। আমাদের একটা ঝটপট রাউন্ড আছে। আমি কিছু আপনাকে র‍্যান্ডম কোয়েশ্চেন করব। এগুলোর অ্যান্সার দিতে হবে। স্কিপ করা যাবে না। না, আই বিলিভ আপনি অনেক বোল্ড অ্যান্ড সাহসী। আপনি স্কিপ করবেন না। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ধরেন ভিপি ক্যান্ডিডেট তো অনেকেই আছে। হুম, আপনাকে যদি ৪ জনের একটা প্রায়োরিটি লিস্ট করতে বলি, প্রায়োরিটি র‍্যাংকিং এ 1, 2, 3, 4 ৪ জন। হুম, এই ৪ জনের আপনার মনে হয় আপনি প্রেডিক্ট করতেছেন এই ৪ জনের মধ্যে একজন হলেও হতে পারে ভিপি। হুম। আমাদেরকে একটু প্রেডিকশনটা বলবেন 1, 2, 3, 4। ইমিয়াপা আমার প্যানেলের, আচ্ছা, ভেরি ইন্টেলিজেন্ট। উমামা আপু, ২ নাম্বার, উম, কাদের ভাই ৩ নাম্বার। এবং লাস্টে কাকে বলবো? বলেন, আপনার খুশি। বলবো না। না, বলেন। আপনি তো আর আহ, হতে পারবেন না। কিন্তু হ্যাঁ, বলে তো লাভ নেই। অবশ্যই। আহ, চারে আবিদ। আচ্ছা, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আপনাকে একটা 50 লাখ টাকার বাজেট দেওয়া হইলো হুম, ডাকসুতে হুম, ইউনিভার্সিটির ডেভেলপমেন্টের জন্য। হুম, আপনি কোন ৩টা সেক্টর, আমি জানি ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের জন্য অনেক সেক্টর আছে, কিন্তু হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে আপনি যেকোনো ৩টা সেক্টর সিলেক্ট করতে হুম, পারবেন। কোন ৩টা সেক্টরে আপনি কত টাকা করে বাজেট দিবেন এই ৫০ লাখ টাকার মধ্যে থেকে, হুম, এবং হুম। কত করে দিবেন এটা একটু বলেন। আমি তো আসলে অঙ্ক পারি না। না, না, ৫০ লাখ টাকা বলেন, আমি বলে দিই। ৫০ লাখ লিখতে ৫টা শূন্য লাগে। ৫০ এর পরে বলেন। আহ, ৩টা। হ্যাঁ, ৩টা। প্রথম তো হচ্ছে আবাসন। আবাসনে কতটুক দিবেন টাকা? পার্সেন্টেজ হিসাবে কিভাবে বলবো আসলে? অ্যামাউন্টটাই বলেন, সমস্যা নেই। জাস্ট এরকম। উম, ধরেন ৩০ লাখ টাকা। আবাসন। নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্য। হুম। তাহলে ওখানে হবে কত? ৩০ ধরলাম প্রথমে, এরপরে হচ্ছে ২০ লাখ। ২০ লাখ থাকে আরকি। হ্যাঁ, স্বাস্থ্যতে কত দিবেন? স্বাস্থ্যতে থাকবে ১০ লাখ। আচ্ছা। ওয়েট, ফার্স্টে আমি বলছি ৩০ লাখ হচ্ছে হ্যাঁ, আবাসনে। আর থাকলো ১০ লাখ বাকি। আর থাকলো ১০ লাখ। হ্যাঁ। তো সেক্ষেত্রে আরেক কোনটা হতে পারে? পাহাড়ে পাঠায় দিয়েন আবার ১০ লাখ। আ তো কোনটা হতে পারে? পরিবহন। পরিবহন। হুম। তাহলে চিকিৎসা, না, আবাসন, আবাসন, চিকিৎসা চিকিৎসা, এবং পরিবহন। পরিবহন। এই ৩টা সেক্টরে আপনি টাকাটা ডিভাইড করবেন। হুম, ইন ফিউচারে ধরেন একটা ন্যাশনাল লেভেলের লিডার যদি হয়ে যান, হুম, ন্যাশনাল লেভেলের লিডার হয়ে যাওয়ার পরে যদি আপনাকে আপনার এলাকার উন্নয়নে কিছু করতে বলা হয়, কোন হুম। ৩টা ভাইটাল জিনিস আপনি ডেভেলপ করবেন? প্রথমত পাহাড়ের অবস্থার কথা যদি বলি, শিক্ষার অবস্থা খুবই ভঙ্গুর। আমি শিক্ষা খাত নিয়ে কাজ করতে চাই ওখানে। হুম। সো এটাও আমার মেইন প্রায়োরিটি থাকবে। এবং ওইখানে আসলে প্রাথমিক পর্যায়ে যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু 44% মেবি ঝরে যায়। মানে ওখান হ্যাঁ, থেকে ড্রপ আউট রাইট। হয়ে এবং যায়। ওরা নিজের ভাষায় কোনো শিক্ষা হ্যাঁ, পায় না। এক্সাক্টলি হুম, আমিও পাই নাই। তো সেক্ষেত্রে প্রথম তো শিক্ষা নিয়ে কাজ করব। হুম। এরপরে না হয় অবকাঠামোগত কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করব। রাইট। আর নাম্বার ৩, ৩টা বলতে হবে। ওকে, প্রথম হচ্ছে শিক্ষা। এরপর হচ্ছে অবশ্যই স্বাস্থ্য। আমি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের মানুষজন। সো স্বাস্থ্যটাকে অনেক গুরুত্ব দিতে হবে। এই যে আপনি যখন পাহাড়ে যাবেন, যখন দেখবেন যে পাহাড়ি মানুষজন কোথায় বসবাস করছে, তো সেক্ষেত্রে দেখবেন তার চিকিৎসার সুবিধাটা পাওয়া খুবই টাফ।
একটা মানুষ তাকে আর কি আপনি হয়তো গণযোগাযোগ মাধ্যমে দেখবেন একটা মানুষ হসপিটাল তো অবশ্যই নাই, কিন্তু হসপিটালে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট তো থাকা দরকার সেটাও নাই। একটা দুইটা মানুষ হয়তো বাঁশ দিয়ে একটা বেডশিট দিয়ে পেঁচায় কোনো রকমই নিয়ে যাচ্ছে। এই যে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। সো এটা নিয়ে কাজ করতে চাই। এরপরে যদি বলি তাহলে কি হবে, এভাবে হুট করে আসলে কি হতে পারে? এত ডেভেলপমেন্ট দরকার খুঁজে পাচ্ছেন না? বলেন একটা কেবল কার লাগাই দেবো যাতে পাহাড় বেয়ে উঠতে না হয়। মোটেও না। কি বলা যায়? আর্মি তাড়াবেন না পাহাড় থেকে? সে পর্যায়ে এখনো নিজেকে ভাবিনি। আচ্ছা। বাট দুইটা মেইন প্রবলেম তো আসলে বললাম, শিক্ষা এবং স্বাস্থ্য। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমরা এই পর্যন্তই রাখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ হেমা চাকমা আমাদের সাথে জয়েন করার জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, অডিয়েন্সের দিকে তাকায় নিজের জন্য একটু ভোট চেয়ে নেন। ওকে, আমি হেমা চাকমা, আমার সেশন হচ্ছে 20-21। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে পড়াশোনা করছি, শামসুন্নাহার হলে থাকি। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছি। আমি বিশ্বাস করি এই নির্বাচনে আমি যদি জয়ী হই, শিক্ষার্থীদের যে কোনো স্বার্থের প্রশ্নে আমার কণ্ঠ সবসময় জারি থাকবে। আমি বিশ্বাস করি আমাদের এই ক্যাম্পাস একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে, যেখানে সব ধরনের মানুষজন থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। একজন দিনমজুরের সন্তান যেমন প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করবে, ঠিক তেমনি তার একজন বিত্তবান সন্তানের বাবাও তাই করবে। এবং বিশ্ববিদ্যালয়ের ডিসেবল পার্সন যারা আছেন তারাও অবশ্যই এই কাজের সাথে এই সংসদে যুক্ত হবেন। এবং বিশ্ববিদ্যালয় আসলে প্রতিটি কণা, বালু, ধুলিকণা কিংবা বিশেষ করে পশু পাখি যারা আছে তাদেরকে নিয়েও একটা খুব সুন্দর একটা পরিবেশ আমি চাই আর কি। তো নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে, শুধু নারী না, পুরুষ এবং নারী সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আসলে অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা, একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে আবাসন নিয়ে কোনো একটা শিক্ষার্থীর চিন্তা ভাবনা করা লাগবে না, কিংবা স্বাস্থ্য নিয়ে বা কোনো শিক্ষার্থী, এবং কয়েকদিন আগে যেরকম আপু একজন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, এইসব ব্যাপারগুলো পোহাতে হবে না। বিশেষ করে একজন শিক্ষার্থীর বেসিক যে অধিকারগুলো থাকা দরকার সেগুলো যেন প্রশাসন কর্তৃক মানে সবকিছু দিতে পারে আর কি। তো আমি এটাই বলবো, এবং আমি বিশ্বাস করি আমি যদি ডাকসুতে নির্বাচিত হই এইসব বিষয়গুলো নিয়ে আমি কাজ করব, এবং যদি নির্বাচিত নাও হই তাহলে আসলে তারপরও আমি আমার কণ্ঠস্বর জারি রাখবো। ডাকসু তো আসবে যাবে, কিন্তু হেমা চাকমা থেকে যাবে, তার নীতি আদর্শ যা থাকার কথা সেটা করবে। এবং আমি কখনো ক্ষমতা নিয়ে লোভী হতে চাই না। আমি আসলে যে বিষয়গুলো আমাদের থাকা দরকার, যে কোনো যৌক্তিক প্রশ্নে বা যৌক্তিক আন্দোলনে যেগুলো নিয়ে আমার ভয়েস রেজ করা দরকার, শিক্ষার্থীদের পাশে আমি সবসময় থাকবো এবং আমার কণ্ঠস্বর জারি থাকবে। আমি বিশ্বাস করি ভোটাররা খুবই ইন্টেলেকচুয়াল এবং তারা জেনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দিবে, এবং আমি বিশ্বাস করি আমি একজন যোগ্য প্রার্থী। এবং আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করেন তাহলে অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থে আমি সবসময় হেমা চাকমা আছি। থ্যাংক ইউ। বেস্ট উইশেস হেমা চাকমা। অলরাইট, বেস্ট উইশেস বাকি সব ক্যান্ডিডেটদের জন্যই। সময় যত যাচ্ছে ডাকসু ঘনিয়ে আসছে, আমাদের সাথে থাকুন, শো দেখতে থাকুন, কমেন্টস করতে থাকুন। আজকের মতো সাইন আপ করছি। থ্যাংক ইউ।